আচ্ছা, চ্যাপ্টার 7 এ আমরা লুপের কাজ তো কেমন, যেমন হচ্ছে এই যে ফর লুপ, ডু হোয়াইল লুপ, এই ধরনের লুপের তো কাজ তো তোমরা এর আগে বিভিন্ন প্রোগ্রাম করছো না, সেই একই ধরনের কাজ এখানে ভিজুয়াল বেসিকের মাধ্যমে লুপের মাধ্যমে অনেক কাজ করা হয়। দেখা যাচ্ছে একটা ইয়ের রিপিটেশন কোনো জিনিস আউটপুটে প্রিন্ট করবে, কোনো জিনিস ক্রমিক নম্বর অনুযায়ী এভাবে প্রিন্ট হবে, তখন আমাদের লুপ লাগবে। অথবা এমন হলো যে একটা পাসওয়ার্ডের জন্য 2বার চেক করবে, যে একবার, 2বার বা 3বার চেক করবে, তৃতীয়বার ভুল হলে তাকে আর অ্যাক্সেস দেবে না, তখন এগুলো একটা লুপের মাধ্যমে করতে হবে। তাহলে আমরা দেখি কি ভিজুয়াল বেসিকের লুপ কিভাবে করা যায়। যেমন এখানে আছে ফর নেক্সট লুপ, তারপর হচ্ছে ডু ডু হোয়াইল লুপ, এরপরে আমরা দেখবো হচ্ছে টাইমার দিয়ে আছে আমরা যে বিভিন্ন ধরনের ঘড়ি বা নির্দিষ্ট টাইম, যেমন আমরা অনেক সময় এমন করি কোনো প্রোগ্রামে যে পাসওয়ার্ডটা এতটুকু সময়ের ভিতর টাইপ না করলে অটোমেটিক ওটা ইনভ্যালিড হয়ে যাবে, পরবর্তীতে ওই পাসওয়ার্ডটা কাজ করবে না, অথবা পরবর্তীতে ওই প্রোগ্রামটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এইসব কাজগুলো করা হয় টাইমার কন্ট্রোলের মাধ্যমে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে দেওয়া হয় একটা কাজের জন্য, যে সময়ের ভিতর ওইটা করতে পারলে ভালো, আর না হলে প্রোগ্রামটা অটো ক্লোজ। আমরা এদিকে দেখি যে কি কাজ করা যায়। ফর নেক্সট লুপ, ফর নেক্সট লুপের মাধ্যমে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আছে ফর দিয়ে শুরু হবে এবং লাস্টে, অর্থাৎ যতগুলো কাজ হবে ফর লুপের ভিতর স্টেটমেন্টগুলো কাজ হবে এবং লাস্টে নেক্সট থাকবে। যেমন একটা এক্সাম্পল দেখি, ফর শুরু হবে, তারপর ভেরিয়েবল ইকুয়াল টু স্টার্ট টু এন্ড, অর্থাৎ এখানে হচ্ছে এই নিচের একটা এক্সাম্পল দেখো, ফর i ইকুয়াল টু 1 to 4, অর্থাৎ 4বার হবে, অর্থাৎ ঘুরবে এই লুপটা, অর্থাৎ 4বার বিপ দিবে। এবং নেক্সট আই, এখানে যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে লাস্টে নেক্সট আই, অর্থাৎ পরবর্তী ইনক্রিমেন্ট, অর্থাৎ আই এর মানে এক ইনক্রিমেন্ট করে, নেক্সট আই বলতে এক ইনক্রিমেন্ট করে পরে আবার ফর লুপে যাবে। তাহলে এইভাবে কতবার যাবে? এইভাবে হচ্ছে 4বার, অর্থাৎ 4 পর্যন্ত। 5 হয়ে গেলে আই এর মান যখন 5 হয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে যাবে। এর বেসিক যে ইয়েটা ফর্মুলাটা, অর্থাৎ এই যে ফর লুপটা, তার স্ট্রাকচারটা এরকম, ফর তারপর ভেরিয়েবল ইকুয়াল টু, অর্থাৎ ভেরিয়েবল একটা ভ্যালু দিতে হবে, ভ্যালু হচ্ছে স্টার্ট ভ্যালু, যে কোনো জায়গা থেকে স্টার্ট হবে, এবং টু ইন্ট, এবং এটা লাস্টে হবে নেক্সট, এবং ভেরিয়েবল যে ভেরিয়েবলটা এখানে নেওয়া হবে সেই ভেরিয়েবলটা এখানে দিতে হবে। তাহলে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যেটা কাজ হবে সেটা হচ্ছে 4টে বিপ দিবে কম্পিউটারে। এরপরে আসছে একটা যদি ইউজিং এ কাউন্টার ভেরিয়েবল ইন এ মাল্টিলাইন টেক্সট বক্স কন্ট্রোল, অর্থাৎ একটা টেক্সট বক্সের ভেতর অনেকগুলো লাইন প্রিন্ট হবে এবং সেটা ফর লুপের মাধ্যমে আমরা এটা কন্ট্রোল করবো যে কতবার ওই লাইনটা প্রিন্ট হবে। সেটার জন্য আমাদের কি লাগবে? একটা টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্সের ভেতর আমরা যে টেক্সটটা দিব সেই টেক্সটটা কিভাবে এই স্টেটমেন্টগুলো, অর্থাৎ এই লাইনগুলো, যে কাজগুলো বলা আছে আমাদের ভিজুয়াল বেসিকে প্রোগ্রামটা করতে গেলে আমাদের এই লাইন বাই লাইন, স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করতে হয়। যেমন স্টার্ট ভিজুয়াল স্টুডিও অ্যান্ড ক্রিয়েট এ নিউ মাইক্রোসফট ভিজুয়াল বেসিক উইন্ডো ফর্ম অ্যাপ্লিকেশন প্রজেক্ট নেম মাই ফর লুপ, অর্থাৎ এই নামে একটা প্রজেক্ট ওপেন করতে হবে ভিজুয়াল স্টুডিও ওপেন করে। তারপর হচ্ছে এ ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন্স, একটা ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হবে ইন দ্য ডিজাইনার, অর্থাৎ ডিজাইন মোডে আসবে। ইউর ফার্স্ট প্রোগ্রামিং স্টেপ ইজ টু অ্যাড এ বাটন, অর্থাৎ প্রথমে আমাদের একটা বাটন অ্যাড করতে হবে ওই ফর্মের উপর, বাটন কন্ট্রোল টু দ্য ফর্ম, বাট দিস টাইম ইউ উইল ডু ইট ইন এ নিউ ওয়ে, অর্থাৎ ডাবল ক্লিক দ্য বাটন কন্ট্রোল ইন দ্য টুলবক্সের উপর কিভাবে আমরা বাটন তৈরি করব সেই স্টেপগুলো সব বলা আছে, যে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা ফর্মের উপর ড্র্যাগ করলেই আমাদের একটা বাটন তৈরি হয়ে যাবে। ড্র্যাগ দ্য বাটন অবজেক্ট টু দ্য রাইট অ্যান্ড সেন্টার ইট নিয়ার দ্য টপ অফ দ্য ফর্ম, অর্থাৎ এই বাটনটা আমরা সেন্টারে, অর্থাৎ ফর্মের মাঝামাঝি জায়গায় নিয়ে নিব। ওপেন দ্য প্রপার্টিস উইন্ডো অ্যান্ড দেন সেট দ্য টেক্সট প্রপার্টি অফ দ্য বাটন টু লুক, অর্থাৎ বাটনের নাম দিব হচ্ছে লুক।
তারপর ডাবল ক্লিক টু দ্য টেক্সট কন্ট্রোল ইন দ্য টুলবক্স, ভিজুয়াল স্টুডিও ক্রিয়েটস এ স্মল টেক্সট বক্স অবজেক্ট অন দ্য ফর্ম, অর্থাৎ আমরা একটা টেক্সট বক্স ওইখানে ফর্মের উপর তৈরি করতে হবে। সেট দ্য মাল্টি লাইন প্রপার্টি, অর্থাৎ টেক্সট বক্সের যে প্রপার্টি অর্থাৎ মাল্টি লাইনের এই প্রপার্টিটা ট্রু করে দিতে হবে। ট্রু না করলে কি হবে, একটা টেক্সট বক্সের ভিতর একটা লাইন ইয়ে হবে, লেখা হবে, একাধিক লাইন দেখা যাবে না। and then set the scroll bars property of the text box object to vertical, অর্থাৎ স্ক্রল বারের ইয়েটা থাকতে পারছে ভার্টিক্যাল বরাবর স্ক্রল বার হবে। আর মুভ দা, জাস্ট প্রোগ্রামটা কাজ করতে হবে কিভাবে সেটা আমরা একটা প্রোগ্রামটা ইয়ে করি, দেখি এই প্রোগ্রামটা কিভাবে কাজ করা যায়। এই প্রোগ্রামটা এইখানে প্রোগ্রামটা কি করছে, প্রোগ্রামটা করছে ডিম আই আছে ইন্টিজার, আইটাকে একটা ইন্টিজার হিসেবে ডিফাইন করা হয়েছে। তারপর হচ্ছে ডিম র্যাপ অ্যাস স্ট্রিং, র্যাপটাকে হচ্ছে স্ট্রিং হিসেবে ডিফাইন করা হয়েছে। এবার র্যাপ ইকুয়াল টু ক্যারেক্টার 13 অ্যান্ড ক্যারেক্টার 10, এর মানে হচ্ছে এখানে জাস্ট একটা এর মানে হচ্ছে একটা নিউ লাইন নেবে, অর্থাৎ র্যাপের মান এই স্ট্রিং এর মানটা হচ্ছে একটা নিউ লাইন মান, অর্থাৎ এখানে র্যাপটা অ্যাড করা হচ্ছে যদি ফর লুপ যখন ঘুরবে, এটা কিছুই না, জাস্ট একটা নিউ লাইনের জন্য এই লাইনটুকু। আমরা অন্য কিছু দিয়েও আমরা এই নিউ লাইনটা দিতে পারি, সেটা দেখাচ্ছি। ফর আই ইকুয়াল টু 1 to 10, অর্থাৎ 10 বার লুপ ঘুরবে, কি কাজ করবে, টেক্সট বক্স অন ডট টেক্সট, অর্থাৎ ওই একই টেক্সট বক্সের ভেতর প্রথমে টেক্সট বক্স অন ডট টেক্সট অ্যান্ড লাইন, অর্থাৎ এখানে টেক্সট বক্স অন ডট টেক্সটে যা থাকবে তার সাথে কি করবে, লাইন যোগ করবে। লাইন এবং আই এর মান কত, প্রথমে আই এর মান 1, লাইন 1, লাইন 2, লাইন 3, এবং এই অ্যান্ড র্যাপ এর মানে হচ্ছে একটা নিউ লাইন নেবে, নিউ লাইন নিয়ে পরের যখন লুপটা ঘুরবে তখন আবার নতুন একটা লাইন, লাইন 2, লাইন 3 এইভাবে প্রিন্ট হবে। আমরা একটু দেখি যে এখানে এই প্রোগ্রামটা দেখি, যে এই প্রোগ্রামটা প্রথমে এই টেক্সটের একটা টেক্সট বক্স নেওয়া হয়েছে, প্রথমে একটা বাটন লুপ বাটনের নামকরণ করা হয়েছে লুপ, অর্থাৎ এখানে টেক্সট, এখানে লুপ লিখলেই এখানে লুপ লেখা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে বাম পাশ থেকে এই এখানে অবজেক্টের এখান থেকে কি করছে, একটা বাটন সিলেক্ট করছি, করে এখানে আছে এক্সিট আর একটা বাটন, এবং এর নাম টেক্সটের নাম কি করা হয়েছে এক্সিট। এবং এইবার দেখি এই টেক্সট বক্স নেওয়া হয়েছে যখন, টেক্সট বক্স কোথা থেকে নিব, এই যে এখান থেকে এই টেক্সট বক্স, এটা ক্লিক করে এখানে ড্র্যাগ করলে একটা টেক্সট বক্স এরকম তৈরি হয়ে যাবে। কিন্তু এই টেক্সট বক্সের একটা সিঙ্গেল লাইন, যখন একটা মাল্টি লাইন করা হবে তখন এটা আমাদের কি করতে হবে, এইখান থেকে টেক্সটের প্রপার্টি মাল্টি লাইন ট্রু করতে হবে, অর্থাৎ এখানে এই যে মাল্টি লাইন লেখা আছে, এই মাল্টি লাইনটা নর্মালি থাকে ফলস হলে একটা লাইন দেখা যাবে, আর যখনই আমরা ট্রু করে দিব তখন আমরা যতটুকু ড্র্যাগ করে নিয়ে যাব ঠিক ততটুকু বড় দেখা যাবে। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কোড সেট করতে হবে, অর্থাৎ এখানে লাইন 1, লাইন 2 এই কোডটুকু প্রিন্ট হবে। তাহলে লুপের ভেতর আমাদের কোড দিতে হবে। যখন আমরা লুপে ক্লিক করবো, অর্থাৎ বাটন 1 ক্লিক বলতেছে লুপ বাটন, তাহলে ডিম আই আছে ইন্টিজার, তারপর হচ্ছে ফর আই ইকুয়াল টু 5 to 15 স্টেপ 5, এখানে আছে কি করা হয়েছে যে আই এর মান 5 থেকে 25 এবং স্টেপ 5 বলতেছে 5টা স্টেপ একবারে যাবে, পার হবে, অর্থাৎ প্রত্যেকটা লুপে 5টা করে, অর্থাৎ প্রথমে 5 হলে তারপর হচ্ছে 10 হবে, তারপর 15, তারপর 20, তারপর 25, তারপর লুপ বেরোয় যাবে। এবং এইখানে আমার যেটা দেখতে চাচ্ছিলাম যেটা হচ্ছে এই যে র্যাপ এই ক্যারেক্টারটা, অর্থাৎ এই ক্যারেক্টার ভ্যালুর মান হচ্ছে, এর কাজ হচ্ছে নিউ লাইন দেওয়া। আমরা যদি এটুকু না দেই
আমরা এইভাবে লিখতে পারি, এই যে অ্যান্ড দিয়ে ভিবি সিআরএলএফ, অর্থাৎ অ্যান্ড দিয়ে ভিবি সিআরএলএফ দিলেও এর কাজ হচ্ছে একটা নিউ লাইন তৈরি করা। আর বাটন 2 দ্বিতীয় বাটনটা কাজ শুধুমাত্র ইন্ড হয়ে যাবে। তাহলে এটা নিউ লাইন তৈরি হলো। এবং নেক্সট আই, অর্থাৎ পরবর্তী ইনক্রিমেন্ট আই এর মান পরবর্তী ধাপে 5 ধাপ করে বাড়াবে, অর্থাৎ প্রথম স্টেপে 5 নিয়ে ঢুকলে আই এর মান পরবর্তীতে হবে 10, তারপর 15, তারপর 20, কত 25। তাহলে আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করে দেখি। এবার লুপে ক্লিক করব, আমাদের এখানে কিন্তু চলে আসছে 5, 10, 15, 20, 25। তোমরা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, জি স্যার। তার মানে আমরা যদি এখানে ইয়ে করি, স্টেপ যদি 5-এর জায়গায় যদি 3 করে দেই, তাহলে 3 স্টেপ করে আমাদের এইটা প্রোগ্রামটা এক্সিকিউট হবে। অর্থাৎ প্রথমে হচ্ছে 5, তারপর 8, তারপর 11, 14, 17, 20, 23, এইভাবে লুপগুলো ঘুরবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই লুপের মাধ্যমে কিভাবে কাজ করা যায়। নেক্সট টাইম এরপরে যাই, এই যে 1, 2, 3, 4, 10 পর্যন্ত প্রিন্ট করছে। তোমরা প্রোগ্রামগুলো একটু যেগুলো আছে এখান থেকে প্র্যাকটিস করা। আমি যে তোমাদের ল্যাবের জন্য যে প্রোগ্রামের কিছু লিস্ট সহ কিছু কোড সহ দিয়েছিলাম, ওইগুলো একটু কম্পিউটারে কাজ করার চেষ্টা করো। তারপর হচ্ছে ক্রিয়েটিং কমপ্লেক্স ফর নেক্সট লুপস। কমপ্লেক্স ফর নেক্সট লুপ এটা দেখালাম যে কমপ্লেক্স বলতে হচ্ছে স্টেপ কাজ করা যাবে। আর যদি আমি নর্মালি যদি ইয়ে দেই, এখানে যদি স্টেপ 3 না দিয়ে কিছু না দেই, 5 to 25, তাহলে কিন্তু এই যে নেক্সট আই দিলে আসছে আই মান এক এক করে কিন্তু বাড়াবে। এই 5, 6, 7, 8, 9, 10, এবার এক এক করে 21 পর্যন্ত। 21 পর্যন্ত না, যাবে 25 পর্যন্তই যাবে। তাহলে হচ্ছে এইখানে হরাইজন্টাল লাইন স্কল বার হরাইজন্টাল, এটা সেট করে দিলে হরাইজন্টাল লাইন বরাবর স্কল বার আসবে। হরাইজন্টাল তাহলে ওটা দেখছি, এটা আছে। তাহলে আমরা লাইনগুলো এইভাবে প্রিন্ট করা যাবে। তারপর এখানে আসি, এখানে হচ্ছে জাস্ট স্টেপ দিয়ে দিলে আমরা স্টেপ বাই স্টেপ প্রিন্ট হবে। তারপরে এই যেটা বললাম, যেটা হচ্ছে র্যাপ একটা ক্যারেক্টার স্ট্রিং টাইপের, এবং এটা এই ক্যারেক্টার 13 আর অ্যান্ড ক্যারেক্টার 10 এর অর্থ হচ্ছে একটা নিউ লাইনের মানে। অর্থাৎ এখানে আমরা এইটা না লিখে যদি আমরা এই অ্যান্ড দিয়ে VBCRLF দিই, তাতেও একটা নিউ লাইন হবে। আমাদের তখন এই লাইনের এটুকু দরকার হবে না। আর এটার মাধ্যমে ইনক্রিমেন্ট হয়েছে কতটুকু, 0.5 করে ইনক্রিমেন্ট হবে। 1 to 2.5, স্টেপ 5, 0.5। তাহলে আউটপুট আসবে এরকম, লাইন 1, লাইন 1.5, লাইন 2, লাইন 2.5, এইভাবে। ওপেন ফাইলস ইউজিং ফর নেক্সট লুপ। ফর নেক্সট লুপে যেভাবে কাজ করা যায়, অর্থাৎ এখানে যদি ইমেজ হয়, দেখা যাচ্ছে আমরা একটা বাটনে ক্লিক করব, ক্লিক করলে একটা পরবর্তী অর্থাৎ পরাপর একটা ইমেজ আসবে। যেমন এই প্রোগ্রামটার কাজ কি, ডিম আই as ইন্টিজার ফর i equal to 1 to 4, অর্থাৎ 4টে লুপ ঘুরবে এবং লুপের ভিতর কি কাজ করবে, পিকচার বক্স অন ডট ইমেজ, অর্থাৎ পিকচার বক্স নিতে হবে একটা, সেইটা কি রাখবো, সেইটা একটা ইমেজ আসবে কোথা থেকে, সি ড্রাইভের এই ফোল্ডারের ভিতর আছে ইমেজটা, এবং ইমেজটা কটা ইমেজ আসবে। এবং মেসেজ বক্স ক্লিক হেয়ার ফর নেক্সট ফেজ, অর্থাৎ এখানে যদি বলা হয় যে পরবর্তী ইমেজের জন্য জাস্ট একটা মেসেজ বক্স আসবে, এটা যদি আমরা ক্লিক করি মেসেজ বক্স ওকে করি, ইমেজ ওইখানে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পরে লুপটা ঘুরবে, ইমেজ চেঞ্জ হবে কি, প্রথমে যদি ফেস 0 অন থাকে, অর্থাৎ এখানে 0 দেওয়া আছে আর এইটা হচ্ছে অন, 0 অন, পরবর্তী লুপগুলো ফেস ইমেজের নাম হবে হচ্ছে ফেস 02, এবং
এবং এটা হচ্ছে ডট আইসি অর্থাৎ আইকন টাইপের ইমেজ। তাহলে একটা ফোল্ডারে যদি এরকম যদি ইমেজ থাকে যে 4টে ইমেজ, একটা নাম ফেস 01 ডট আইকন আইকো টাইপ, আর একটা ইমেজ যদি থাকে ফেস 02, আর একটা ইমেজ থাকে ফেস 03, ফেস 04, এইভাবে 4টে ইমেজ থাকে, তখন আমরা এই 4টে ইমেজটাকে এই ইসের মাধ্যমে ফর্মের মাধ্যমে পরপর আমরা ডিসপ্লে করতে পারবো। এটা একটু এটা প্রোগ্রামটাকে আমরা রান করে দেখাই। যেমন আমাদের এটা একটা ইমেজ ডিসপ্লের জন্য, এটার জন্য ইমেজ বক্স, ইমেজের জন্য আলাদা ইয়ে আছে, অবজেক্ট আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে, যে ইমেজ ইমেজ পিকচার বক্স, অর্থাৎ এটা হচ্ছে ইমেজের জন্য পিকচার বক্স। এই যে এটা আনতে হবে। এটা ডাবল ক্লিক করলে বা একটা সিঙ্গেল ক্লিক করে আমরা এখানে ড্র্যাগ করলে একটা পিকচার বক্স তৈরি হয়ে যাবে। এবং এই পিকচার বক্সে আমরা এখানে জাস্ট 3D শেপ আনার জন্য এটাকে আমরা এখান থেকে বর্ডার স্টাইল ফিক্সড 3D আছে, এবং এর ভিতরে ইমেজটা কিভাবে দেখা যাবে সেটাও আমরা ঠিক করে দিতে পারবো। স্ট্রেস হয়ে যাবে, অর্থাৎ পুরো যে ইমেজটা লোড হবে সেটা ইমেজটাকে কম্প্রেস করে এর ভিতরে দেখাবে, নাকি যতটুকু মূল সাইজ অনুযায়ী থাকবে এখান থেকে সেগুলো আমরা ঠিক করে দিতে পারবো। যেমন ইমেজ এই সাইজ মোড হচ্ছে পিকচার স্ট্রেস ইমেজ দিলে ইমেজটাকে, যে ইমেজটাকে শো করবো এর ভিতরে সেটা কম্প্রেস করে পুরো ইমেজটাকে একটা ভিতর দেখাবে। আবার যদি ইয়ে দেয় কোনো জেনারেল নর্মাল সাইজ থাকে, তাহলে নর্মালি যে ইমেজটা আছে সেই ইমেজটা পুরাটাকে যদি নাও দেখাতে পারে, এর রিজিয়নে যতটুকু ধরবে ঠিক ততটুকু ইমেজের আসবে, সবটুকু নাও দেখাতে পারে। তাহলে আমরা এইভাবে ইমেজের প্রপার্টিগুলো সেট করছি, যে 3D টাইপ, এবং এখানে হচ্ছে ইমেজের ইয়ে করছি যে স্ট্রেস কোন টাইপের হবে, এখানে কোনটা দেওয়া স্ট্রেস ইমেজ, অর্থাৎ পুরো ইমেজটাকে শো করবে। এখন ডিসপ্লে 4 ইমেজেস, এটা বাটন এবং এক্সিট একটা বাটন, এটা প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। ডিসপ্লে 4 ইমেজেস এর ভিতরে আমরা কি কোড, অর্থাৎ বাটনে ক্লিক করলে যে কোডটা রান হবে সেটা হচ্ছে এটা, অর্থাৎ ডিম আইএস ইন্টিজার ফর i equal to 1 to 4 পিকচার বক্স অন, অর্থাৎ ওইটার নাম আছে, এটার নাম পিকচার বক্স অন, অর্থাৎ এই যে এখানে খেয়াল করো যে এখানে পিকচার বক্স অন, কিন্তু এটার নাম আমরা যদি এখানে কোনো নাম চেঞ্জ করতাম, অর্থাৎ এখানে নাম কিন্তু চেঞ্জ করা যায়, যেমন পিকচার বক্স এটার নাম, এই যে নাম কিন্তু এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়। যদি আমি এবিসি কিছু একটা রাখি সেটাও রাখতে পারবো, রাখলে তখন কিন্তু আমাদের এখানে নাম চেঞ্জ হয়ে যাবে, পিকচার বক্সের জায়গায় অনের জায়গায় এ চলে আসবে যদি এ বা বি যে কোনো একটা নাম রাখি। তো পিকচার বক্স অন ডট ইমেজ ইকুয়াল টু সিস্টেম ড্রয়িং, এগুলো কিন্তু সিস্টেমের, এগুলো আমার এইভাবে লিখতে হবে, অর্থাৎ একটা ফাংশন সিস্টেমের ইমেজ নিয়ে কাজ করার জন্য এটা ফাংশন, অর্থাৎ এই যে উইন্ডোজের যে ফাংশনগুলো এইগুলো ব্যবহার করে কিন্তু এই কাজ করা যাবে। অর্থাৎ আমরা যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে ব্যবহার করি, এই অপারেটিং সিস্টেমের কিন্তু এই যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু বেশিরভাগ কাজগুলো করা, যেমন আমরা একটা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করব, অথবা মাই কম্পিউটার একটা ফোল্ডার ওপেন করব, এগুলো কিন্তু, অথবা নোটপ্যাড ওপেন করব, সবকিছু কিন্তু এই ভিজুয়াল প্রোগ্রামিং অর্থাৎ সি শার্প বা ভিবি দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু করা হয়। তাহলে এগুলো হচ্ছে সিস্টেম ডট ড্রয়িং, অর্থাৎ এটা অনেক সহজে কাজগুলো হয়ে যায়, এগুলোর জন্য আমার বেশি কোড করার দরকার হয় না। নর্মালি আমরা অন্যান্য প্রোগ্রামিং এর জন্য যদি শুধু সিডি করতে চাই, একটা ফাইলকে কল করতে গেলে অনেক কিছু লেখা লাগে, তাই এর জন্য ভিবির জন্য
আমাদের জাস্ট ওই ফাংশনটাকে কল করলেই হবে, যে সিস্টেম ডট ড্রয়িং ডট ইমেজ ডট ফ্রম ফাইল। ফ্রম ফাইল কোথা থেকে? ওই ফাইলটা, অর্থাৎ যেখানে আমাদের ইয়েটা আছে, ইমেজটা আছে, সেই লোকেশনটা, অর্থাৎ সি ইউজার নেম ভিজুয়াল স্টুডিও এত প্রজেক্ট ওপেন ফাইলস বাই ইউজিং ভিভি ফর নেক্সট লুপ ইমেজ 0 জিরোর পর প্রথম লুপের ক্ষেত্রে 0 পর 1, তারপরে ডট জেপিজি, অর্থাৎ এখানে টাইপ ইমেজগুলো নিয়ে কাজ করি, সেগুলো টাইপ হচ্ছে জেপিজি। তাহলে আছে ইমেজগুলো কোথায় আছে আমি দেখে আসি, সি ইউজার, অর্থাৎ সি এই যে ইমেজগুলো, এই যে লোকেশন সি ইউজার, এখান থেকে আমরা লোকেশন কপি করে নিয়ে যেতে পারি, যে এখানে আমাদের ইমেজটা যেখানে আছে, অর্থাৎ আমার মূল প্রজেক্ট ফাইলটা এটা, ওপেন ফাইলস বাই ইউজিং ফর লুপস ফর নেক্সট লুপ। তারপরে এর ভিতরে হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম যা ভিজুয়াল বেসিক করছি, এটা হচ্ছে ইমেজ ফোল্ডার। ইমেজ ফোল্ডার কি, ফোল্ডারের লোকেশন কি, এখানে আমরা অ্যাড্রেস বারে ক্লিক করলে যে লোকেশনটা আছে এই লোকেশনটা কপি করে আমরা এখানে যদি দিয়ে দেই, এইটুকু এ পর্যন্ত দিয়ে দেই। এবং এরপর আছে যে ইমেজের নাম, ইমেজের নাম কি কি আছে, ইমেজের নাম হচ্ছে এই যে ইমেজ 01, ইমেজ 02, ইমেজ 03, 04। এটা নর্মালি কিন্তু টাইপ দেখা যাচ্ছে জেপিইজি, কিন্তু এর টাইপ কিন্তু জেপিজি। এখন আমরা প্রপার্টিজ যাব, ইমেজে ক্লিক করে প্রপার্টিজ জে ডট জেপিজি এইটা লিখতে হবে। জেপিজি লিখলে কিন্তু হবে না, ইজি দেওয়া যাবে না, জেপিজি লিখতে হবে। আমরা লিখলাম, লেখার পরে আমাদের তারপর হচ্ছে নেক্সট মেসেজ বক্স, অর্থাৎ ক্লিক হেয়ার ফর নেক্সট ইমেজ, অর্থাৎ ওইখানে মেসেজ বক্সের ভিতরে ওকে থাকবে, ওকেটা বাটনে ক্লিক করলে পরের ইমেজ আবার চলে আসবে, পরের ইমেজ শো করবে, আবার মেসেজ বক্স দেখাবে, এবং এটা নেক্সট। তারপর ইন সাব, অর্থাৎ এই যে ফাংশনটা সাব ফাংশন, সাব ফাংশন শেষ, ক্লাসটা শেষ হবে। আমরা এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, ডিসপ্লে 4 ইমেজেস, অর্থাৎ ক্লিক করলাম একটা ইমেজ আসলো এবং দেখাচ্ছে ক্লিক হেয়ার ফর নেক্সট ইমেজ, ওকে করলাম, আরেকটা ইমেজ আসলো, ক্লিক হেয়ার ফর নেক্সট ইমেজ, আবার ওকে করলাম, আরেকটা ইমেজ, ক্লিক হেয়ার ফর নেক্সট ইমেজ, ওকে করলাম, আরেকটা ইমেজ, এবার ক্লিক হেয়ার, এবার শেষ হয়ে যাবে, ওকে শেষ, 4টে হয়ে গেল, এবার এক্সিট। তাহলে আমরা এইভাবে এই কোডের মাধ্যমে 4টা ইমেজ পরপর এই লুপের মাধ্যমে দেখাতে পারলাম। সবাই বুঝতে পারলে? তার মানে এখানে কিন্তু আইকন টাইপের নিয়ে কাজ করছে জন্য আইসিও লিখছে, আমরা জেপিজি ফাইল নিয়ে কাজ করছি, জেপিজি লিখতে হবে। এবং এইটা আছে নাম্বারিং, জাস্ট ইমেজের নাম, ইমেজের নাম যদি ক্রমিক না থাকে তাহলে কিন্তু হবে না। আমাদের নাম এখানে যেভাবে দিব সেই নাম অনুযায়ী 01, 02 এইভাবে ক্রমিক অনুযায়ী থাকতে হবে। এখানে এইভাবে দেখালো, এবং প্রোগ্রাম কিভাবে করতে হবে সেই স্টেপগুলো সব এখানে কিন্তু বলা আছে, 9টা স্টেপে বলা আছে। using a counter that has data scope, কাউন্টার আমরা কেন ব্যবহার করব, এর সুবিধাটা কি? আমরা ভিজুয়াল প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাউন্টার মাধ্যমে আমরা সময় নির্ধারণ করে দিই, অর্থাৎ একটা প্রোগ্রাম কতক্ষণ আমাদের অ্যাক্টিভ মোডে থাকবে, অর্থাৎ ইউজার কাজ করতে পারবে, অথবা একটা যদি আমরা সিস্টেম টাইমের সাথে যদি কোনো কাজ করতে চাই, অনেক সময় এমন থাকে না যে একটা সফটওয়্যার সেট আপ দিলাম, সেট আপ দেওয়ার পরে 30 দিন পরে ওই সফটওয়্যারটা কি হয়, অ্যান্টিভাইরাস আছে, অনেক সময় সেট আপ দেওয়ার পর ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আর কাজ করে না। হ্যাঁ, অর্থাৎ যখন আমরা ফ্রি একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে থাকি, 30 দিন যখনই ডেটটা পায় তখনই কিন্তু আর ইয়ে হয় না, ওটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ওই সিস্টেম টাইমের সাথে ওইটা চেক করে সবসময়, সার্ভারের টাইম বা আমাদের কম্পিউটার যে সিস্টেম টাইম সেটার সাথে চেক করে দেখে যদি যে টাইমটা কন্ডিশন অনুযায়ী দেওয়া থাকে যে 30 দিন, সেটা দেওয়ার থেকে 30 দিন হয়ে গেছে, তখনই ও ইনঅ্যাক্টিভ করে দিবে। তাহলে at the times when using a for next loop is not that efficient or elegant, অর্থাৎ আমরা এই ফর লুপের ক্ষেত্রে আমরা টাইম নিয়ে কোনো কাজ করতে পারি না, কতবার লুপ ঘুরবে সেটা নিয়ে কাজ করতে পারি, কিন্তু কত সময়
সেটা নিয়ে কাজ করতে পারি না। সময় নিয়ে কাজ করতে গেলে আমাদের টাইমার কন্ট্রোল লাগবে। তাহলে টাইমার কন্ট্রোল নিয়ে আমরা কিভাবে কাজ করব? এখানে হচ্ছে এটা জাস্ট কাউন্টার নিয়ে কাজ করছে, যে কাউন্টার ইকুয়াল টু 5 দেন কাউন্টার ইকুয়াল টু 1। ও সরি, ওখানে হচ্ছে টাইমার, ওটা বিষয় না, ওটা হচ্ছে কতবার। যেমন এইখানে এক্সাম্পলের ক্ষেত্রে এটা কিন্তু কাউন্টার ব্যবহার করছে, এখানে কিন্তু ফরের কাজ নাই। কাউন্টারটা জাস্ট ভেরিয়েবল এটা হচ্ছে পিকচার ক্ষেত্রে পিকচার শো করবে, তখন কাউন্টার প্লাস অন, অর্থাৎ কাউন্টারের মান যা থাকবে তার সাথে 1 যোগ করবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত করবে? ইফ কাউন্টার ইকুয়াল টু 5 দেন কাউন্টার ইকুয়াল টু, অর্থাৎ এখানে কাউন্টারকে যখনই এর মান পাস হয়ে যাবে তখন এবার কাউন্টারকে আবার অ্যাসাইন করে দিয়ে 1 দিই, অর্থাৎ আবার লুপটা ঘুরবে। এইভাবে লুপটা ঘোরানোর জন্য কাজটা করা হয়েছে। এটা ওই স্টেপ মানে ইমেজ দেখানোর জন্য কাজ করা হয়েছে। এক্সিট ফর স্টেটমেন্ট, অর্থাৎ এক্সিট যে কোনো একটা কন্ডিশন যদি আসে আমাদের, তখন আমরা এক্সিট হয়ে যাই। যেমন একটা লগ ইন যদি হয়, যে লগ ইন করার জন্য একটা নির্দিষ্ট ইউজার নেম বা নির্দিষ্ট পাসওয়ার্ড দিলে সে লগ ইন হবে, আর না হলে এইভাবে লুপ ঘুরতে থাকবে যে তার পাসওয়ার্ড বা ইউজার নেম নেওয়ার জন্য। তখন আমাদের এক্সিট কন্ট্রোলের মাধ্যমে বেরোতে হবে। অর্থাৎ এক্সিটের মাধ্যমে কিভাবে? যেমন এই প্রোগ্রামটা ডিম আই as ইন্টিজার, ডিম ইনপুট অ্যাজ স্ট্রিং, তারপর i ইকুয়াল টু 1 to 10, অর্থাৎ 10 বার কিন্তু 10 টাইমস সেটা রিপিট হবে। ইনপুট নেম একটা ভেরিয়েবল যেটা আছে স্ট্রিং টাইপের। ইনপুট বক্স, অর্থাৎ একটা বক্স আসবে, সেই বক্সে লেখা থাকবে কি এন্টার ইউর নেম অর টাইপ ডান টু কোয়েট, অর্থাৎ ওইখানে একটা টেক্সট বক্স থাকবে, টেক্সট বক্সে যা লিখে আমরা ওকে করবো সেই ভ্যালুটা ইনপুট নেমে এই ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা নাম দিই তাহলে নামটা ওইখানে শো করবে, অর্থাৎ ইফ ইনপুট নেম ইকুয়াল টু ডান দেন এক্সিট। যদি আমরা ওই ইনপুট বক্সে ডান লিখি তখন আমাদের এই লুপ ফর লুপ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তখন আর রিপিটেশন লুপ ঘুরবে না। আর যদি তা না হয় টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু ইনপুট নেম, অর্থাৎ ওইখানে যে টেক্সট বক্স আছে ফর্মে সেইখানে ইনপুট নেম ওই ডান ছাড়া যাই লিখি না কেন সেই লেখাটা ওইখানে দেখাবে, এবং নেক্সট আই। তাহলে আমরা এটা যদি প্রোগ্রামটা দেখতে চাই, এক্সিট ফর স্টেটমেন্ট, exit for statement, এখানে আছে ইন্টারফেসটা এরকম যে এখানে একটা টেক্সট বক্স নিলাম আর এখানে 1 2 3, অর্থাৎ এখানে এক্সিট ফরের সাথে আরো কিছু কিছু কাজ, যেমন ডু হোয়াইল স্টেটমেন্টের যে কাজ সেটার উপর আউটপুট কি হবে সেই কোডটা একসাথে করা আছে, এবং অ্যাভয়েডিং অ্যান্ড ইনলেস লুপ, যে ইনলেস একটা লুপ কন্টিনিউ ঘুরতে আছে এরকম লুপকে আমরা অ্যাভয়েড করবো কিভাবে। তাহলে প্রথমে দেখি ফর এক্সিট ফর স্টেটমেন্ট, এর ভিতর কি কোডটুকু লেখা, এই যে কোডটুকু আমরা দেখতে পাচ্ছি এটুকু হচ্ছে এক্সিট ফর স্টেটমেন্টের তাতে ওই বাটনের কোড। প্রথমে আমরা দেখি যে ডিম আই as ইন্টিজার ইনপুট নেম as string, ওইখানে যেটা আলোচনা করছিলাম। ফর i equal to 1 to 10 ইনপুট নেম equal to ইনপুট বক্স ইন্টার ইউর নেম আর টাইপ ডান টু কোয়েট, অর্থাৎ ডান টাইপ করলে বের হয়ে যাবে। ইফ ইনপুট নেম ইকুয়াল টু ডান, যদি আমরা ইনপুট নেম ইকুয়াল টু ডান লিখি তখন আমাদের প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, আর তা যদি না হয় টেক্সট বক্সে কি করবে ইনপুট নেম লেখা দেখাবে। তাহলে আমরা এখানে দেখি এই যে একটা মেসেজ বক্স আসছে যেটা আছে ইনপুট মেসেজ বক্স আর কি। এখানে যদি এ বি সি যদি লিখি, ওকে লিখি, এই যে এবিসি লেখাটা চলে আসছে। তারপরে যদি ওয়াই জেড এক্স ওয়াই জেড চলে আসছে। আবার যদি কোয়েট লিখি, ওই যে হচ্ছে ছোট ডান ও টাইপ ডান করতে হবে, ডি ও এন ই, ডান যখনই লিখবো
তখনই প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল, আর কোনো ভ্যালু কিন্তু চাচ্ছে না। ডান লেখলে লুপ থেকে বের হয়ে গেল এবং এখানে লেখাও দেখাবে না। তাহলে এইভাবে হচ্ছে আমরা এক্সিট ফর স্টেট, অর্থাৎ একটা ফর স্টেটমেন্ট থেকে কিভাবে আমরা যে কোনো সময় কন্ডিশনের মাধ্যমে চেক করে বের হয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের এখানে চেক ইফের মাধ্যমে আমরা কন্ডিশন চেক করে এবং এক্সিটের মাধ্যমে বের হয়ে যেতে পারি। তারপরটা আমরা কি করছি, ডু হোয়াইল স্টেটমেন্ট, অর্থাৎ একটা ডু হোয়াইল স্টেটমেন্টের জন্য কোড এইটুকু, একটা প্রোগ্রামটা কাজ করবে কতক্ষণ পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ এইখানে কিন্তু ডু হোয়াইল ইনপুট নেম, এই যে অ্যারো চিহ্ন লেফট এবং রাইট পাশাপাশি থাকা মানে হচ্ছে ডানের সাথে ম্যাচ করবে না, নট ডান। অর্থাৎ ডান যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই ইনপুট নেম এই হোয়াইল লুপটা, অর্থাৎ হোয়াইল লুপটার কাজ চলতে থাকবে। অর্থাৎ ডু হোয়াইল ইনপুট নেম নট ইকুয়াল টু ডান, এর কাজ এর মানে হচ্ছে নট ইকুয়াল টু ডান, ডান না হলে আমাদের এই কাজটুকু চলতে থাকবে এবং এই কাজের ভিতর কি কাজ করবে, ইনপুট নেম ইকুয়াল টু ইনপুট বক্স, অর্থাৎ বক্সের মাধ্যমে আমরা একটা ভ্যালু নিবে, যদি আমরা ডান টাইপ করি তাহলে বের হয়ে যাবে, এবং ইফ ইনপুট নেম নট ইকুয়াল টু ডান, যদি ডান না হয় দেন টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু ইনপুট নেম অন, অর্থাৎ এই ইনপুট নেম অনের ভ্যালুটা যা দিব এখানে মেসেজ বক্সে যেটা লিখছিলাম সেই ভ্যালুটা জাস্ট চেক বক্সে টেক্সট বক্সে প্রিন্ট হবে। আর ডান যদি টাইপ করে ফেলি তখন কিন্তু আমাদের এই হোয়াইল লুপ থেকে এই ডু হোয়াইল লুপ থেকে কিন্তু তখন বের হয়ে যাবে, সেই লুপের বাইরে চলে আসবে। তাহলে আমরা এটা কিভাবে কাজ হবে একটু রান করি। ডু হোয়াইল স্টেটমেন্ট, এখানে ক্লিক করলাম, এই যে এন্টার ইওর নেম অর টাইপ ডান টু কুইট, এখানে যদি নাম লিখি করলাম, এই যে নাম আসলো কিন্তু নামের সাথে কি কুইট হবে না, আবার মেসেজ আসছে আবার কিছু একটা দিতে, এবার যতক্ষণ পর্যন্ত না আমি ডান লিখবো ততক্ষণ পর্যন্ত লুপ করবো। ডান লিখছি, এবার লুপ থেকে বের হয়ে গেছে, তাহলে একটা গেল। অর্থাৎ এটা হচ্ছে এক্সিট ফর স্টেটমেন্ট গেল, এবং হচ্ছে ডু লুপের জন্য এই যে এইটুকু কাজ করলাম আমরা এতক্ষণ এইটুকু। এবং এরপর একটা হচ্ছে অ্যাভয়েডিং ইনলেস লুপ, অর্থাৎ এখানে ইনলেস লুপে কিভাবে কাজ করে, ইন্টার নাম্বার টু স্কোয়ার, অর্থাৎ একটা যা নাম্বার দিব তার স্কোয়ার করে দিবে, স্কোয়ার অর্থাৎ 2 দিই 2 দুগুণে 4, 3 দিলে 3 থেকে 9, এইভাবে নাম্বার ইকুয়াল টু নাম্বার ইন্টু নাম্বার, টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু নাম্বার, অর্থাৎ নাম্বার যা ভ্যালু হবে গুণ করার পরে স্কোয়ার করার পরে, অর্থাৎ স্কোয়ার বলতে এই সেটা টু দি পাওয়ার করা, 3 দিলে 3 গুণ 3, এই নাম্বারটা টেক্সট বক্সে রাখবে, রাখার পরে লুপে চেক করবে হোয়াইল নাম্বার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0, অর্থাৎ যখন এই নাম্বারটা 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে, যখনই এই 0 থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ যদি আমরা মাইনাস টাইনাস এই ধরনের কোনো ইনপুট যদি দিই তখন কিন্তু মাইনাস দিলেও তো হবে না, মাইনাসে মাইনাসে গুণ হলে তো প্লাস হয়ে যাবে, ওই যে আমাদের কন্ডিশন অন্য কন্ডিশন দিতে হবে। তাহলে আমরা এখানে কি কাজ করছি একটু খেয়াল করো, অ্যাভয়েডিং এর জন্য আমাদের কোড আছে এটুকু, অর্থাৎ আমরা এখানে হোয়াইল এ ইকুয়াল টু, আমরা এখানে কন্ডিশন চেক করছি, যেহেতু এই কন্ডিশন অনুযায়ী কিন্তু যদি নাম্বারের মান যদি, অর্থাৎ নাম্বার বলতে এখানে যে ভ্যালু টাইপ মাইনাস অন টু কুইট, অর্থাৎ মাইনাস অন যদি দেই তখন কিন্তু এই লগের অনুযায়ী কিন্তু বের হবে না লুপ থেকে বের হবে না, কারণ কি এখানে যদি নাম্বারের মান যদি বড় অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা কিন্তু ঘুরতে থাকবে, অর্থাৎ নাম্বার নিবে আবার গুণ করে গুণফল দেখাবে, কিন্তু মাইনাস ওয়ান যদি দেই, মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান কি হবে, প্লাস ওয়ান হয়ে গেল, তখনও কিন্তু লুপ থেকে বের হবে না। আমাদের এখানে একটু কন্ডিশন একটু চেঞ্জ করতে হয়েছে, যেটা হচ্ছে এই নাম্বারটাকে আমরা এ আর একটা ভেরিয়েবল নেওয়া লাগবে, সেই এ তে এই নাম্বারটা রাখতে হবে, তাতে এখানে যেটা আছে আমরা এই ইনপুট বক্সের মাধ্যমে নেওয়া হয়েছে, সেই এতে রাখার পরে এতে রাখলাম,
রাখার পর নাম্বার গুণ করলাম, গুণ করে নাম্বার রাখলাম, ঠিক আছে। এবার এই নাম্বারের ভ্যালুটা টেক্সট বক্সে রাখলাম এবং এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে এ এর মানটা চেক করতে হবে যে এ ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয় তাহলে কাজ চলতে থাকবে, আর না হলে যদি এর মান যদি -1 দেওয়া হয়, -1 বা -2 -3 যাই দেওয়া হোক না কেন, নেগেটিভ কোনো মান, অর্থাৎ যার মানটা আছে 0 থেকে কম, সে 0 থেকে কম সেই ভ্যালুটা দিলে আমাদের এটা লুপ থেকে বের হয়ে যাবে। অর্থাৎ তখন আমাদের আউটপুটটা এই যে অ্যাভয়েডিং ইনলেস লুপ, এখানে ইনপুট ভ্যালু 5 দিলে কত হবে, 5 5 25, অর্থাৎ টেক্সট বক্সে 25 প্রিন্ট হবে। 8 দিলে 1864, তারপর যদি আমরা -1 দেই, এই প্রোগ্রাম থেকে বের হয়ে গেল, ঠিক আছে। আর এখানে 1 আউটপুট চলে আসছে, তার কারণ হচ্ছে -1 কোন -1 = 1। সেজন্য এই বইয়ের এই অনুযায়ী কাজ করলে কিন্তু কন্ডিশন কাজ করবে না, সেজন্য আরেকটা এক্সট্রা একটা ভেরিয়েবল নিতে হবে সাথে। বুঝতে পারলে? এখানে একটা প্রোগ্রাম দেখাইছে যে ফারেনহাইট সেলসিয়াস কনভার্ট করার জন্য, এটা তোমরা চেষ্টা করলে পারবে। জাস্ট ফারেনহাইট থেকে সেলসিয়াস নেওয়ার জন্য এই যে লজিক কি, সেই লজিকটুকু এটুকু। এরপর আছে কিওয়ার্ড এন্ড ঠিক আছে। আর আনটিল ব্যবহার করা, আনটিল অর্থাৎ ডু কাজ করবে, ইনপুট নেম অর্থাৎ ইনপুট বক্স থেকে ভ্যালু নিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ডান টাইপ না করা হবে। অর্থাৎ ইনপুট নট ইকুয়াল টু ডান না হওয়া পর্যন্ত দেন টেক্সট বক্সে প্রিন্ট করবে। যখনই কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ডান পেয়ে যাবে তখন বের হয়ে যাবে। অর্থাৎ লুপ আনটিল যতক্ষণ না পর্যন্ত ইনপুট নেম ইকুয়াল টু ডান, অর্থাৎ ইনপুট নেম ইকুয়াল টু ডান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ডু এর কাজটা লুপ করে করতে থাকবে। এবার আসছে টাইমার কন্ট্রোল। টাইমার কন্ট্রোলের মাধ্যমে আমরা যেটা বললাম যে নির্দিষ্ট টাইম সেট করে দেওয়া যাবে যে একটা প্রোগ্রাম কতটুকু সময় চলবে, কতটুকু সময় রান স্টেটে থাকবে। এই যদি আমরা একটা ডিজিটাল ক্লক তৈরি করতে চাই, একটা ঘড়ি তৈরি করতে চাই, তখন আমরা আমাদের টাইমার কন্ট্রোল নিয়ে কিভাবে কাজ করব। যেমন এরকম একটা ঘড়ি যদি তৈরি করতে চাই, ডিজিটাল ক্লকের এটা প্রোগ্রামটা দেখি। এখানে দুটো লেভেল, একটা লেভেল আছে শুধু টাইম দেখাবে, একটা ডেট এন্ড টাইম দেখাবে। এটাকে রান করি। এটা হচ্ছে ডেট টাইম দেখাচ্ছে, শুধু টাইম দেখাচ্ছে কিন্তু। তাহলে এটা কিন্তু এই যে আমার সিস্টেমে যে টাইম, সেই টাইম অনুযায়ী কিন্তু এখানে একটা ঘড়ির মতন কাজ করতেছে, তাই তো। এটা কাজ করতে গেলে আমাদের টাইমার কন্ট্রোল লাগবে। টাইমার কন্ট্রোলটা কি, এখানে বাম পাশে খেয়াল করো, এই টাইমার বলে একটা ইয়ে আছে, এই যে অবজেক্ট আছে। টাইমারটাকে আমরা ডাবল ক্লিক করলে এই যে ডান সাইডে এই যে টাইমার চলে আসে। এরকম চলে আসার পরে আমাদের এই যে ফর্ম ডিজাইনের কাজ, এটা কিছুই না, এটা জাস্ট আগের মতনই এখানে আমাদের শুধু কাজ করতে হবে লোডের ক্ষেত্রে। যখন ফর্মটা লোড হলে তার কোডটা কি হবে, অর্থাৎ টাইমার অন টিক, অর্থাৎ টাইমার অনে রেখে ডাবল ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা চলে আসবে। এটুকু দরকার নেই। অর্থাৎ আমাদের কাজ কি হবে, এখানে টাইমার অন আসলো, টাইমার আসার পর টাইমারের কিছু প্রপার্টি সেট করতে হয়। প্রপার্টি সেট করতে হয় কিভাবে, এটা হচ্ছে 1 সেকেন্ড সমান সমান 1000, অর্থাৎ 1 সেকেন্ড যদি আমরা ইয়ে করি, মানে ডিউরেশন অর্থাৎ ডিলে করতে চাই, অর্থাৎ 1 সেকেন্ড করেই তো বাড়ে সময় সেকেন্ডে সময়, তখন আমরা ইন্টারভ্যাল, এখানে টাইম ইন্টারভ্যাল লিখতে হবে 1000। এবং আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে
এটা হচ্ছে বিহেভিয়ার, এটা যদি ফলস থাকে এটা ট্রু করে দিতে হবে। দুটো কাজ। নর্মালি আমরা একটা টাইমার নেই, এই টাইমার নিলাম, টাইমারে কিন্তু এখানে এনাবেল ফলস করা আছে, অর্থাৎ এনাবেল এটাকে ট্রু করতে হবে, আর ডিফল্ট হিসেবে এটা 100 থাকে, এটাকে আমাদের 1000 করতে হবে। 1000 করলে আমাদের এই কাজটা হবে। তারপরে আমাদের কি কাজ করতে হবে, টাইমারে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এর ভিতর যে কোডটুকু লিখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুটো লেভেল নেওয়া, অর্থাৎ একটা লেভেল কোথা থেকে নিচ্ছি, লেভেলে যে এখান থেকে লেভেলে ক্লিক করে আমরা একটা লেভেল তৈরি করতে পারি। এইভাবে লেভেলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তারপরে ফন্ট কালার চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি এখান থেকে, এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। তা জাস্ট এইভাবে আমরা একটা লেভেল তৈরি করলাম। এখন এই লেভেলে আমাদের যে কোডে গেলে বুঝতে পারবো যে লেভেল অন ডট টেক্সট ইকুয়াল টু সিস্টেম ডট ডেট টাইম ডট নাও, অর্থাৎ নাও বলতে এখনকার, সিস্টেমে এখনকার যে ডেট এবং টাইম আছে সেটা দেখো। এটার মাধ্যমে আছে ডেট অ্যান্ড টাইম, এখানে লিখতে গেলেই কিন্তু চলে আসে সিস্টেম ডট ডেট, এই যে ডেট টাইম চলে আসছে, ডেট টাইম ডট নাও। নাও সিস্টেম ডট ডেট টাইম নাও, আর এইখানে আছে লেভেল 2, অর্থাৎ পরবর্তী এই লেভেলে শুধুমাত্র আমরা দেখিয়েছি হচ্ছে শুধু টাইমটা, অর্থাৎ টাইম স্ট্রিংটা, শুধু টাইম স্ট্রিং লিখলেই হবে। তাহলে এইটুকু লিখলে এটুকুর কাজ হচ্ছে আমাদের এই ঘড়িটা তৈরি হবে। আর এটা যদি আমরা এইখানে টাইমারে যদি 1000-এর জায়গায় 100 করে 100 করা থাকতো তাহলে কি হবে, 100 তেমন তো ইফেক্ট যাচ্ছে না। টাইমার 10,000, এই 10 সেকেন্ড পরে আসবে। এই যে এখন কিন্তু এখানে 10,000 দেওয়া আছে টাইমের, এই যে অর্থাৎ 36-এর জায়গায় 46 হয়ে যাবে, অর্থাৎ 10 সেকেন্ড পরে যে টাইমটা থাকবে সিস্টেমে সেইটা তখন আপডেট হবে 46-এর পর 10 সেকেন্ড হলে 56 হবে, অর্থাৎ ওইখানে টাইম ডিউরেশন দেওয়া হচ্ছে 10,000, 46-এর পর 10 সেকেন্ড হলে 56-তে যে চেঞ্জ হবে, অর্থাৎ এর আগে চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে টাইমার সিলেক্ট করে এই জায়গায় আমাদের টাইম ইন্টারভ্যাল 1000 দিয়ে দিলে পার সেকেন্ডেই ও আপডেট হবে, অর্থাৎ ও রিফ্রেশ হবে, ও ডাটাটা নতুন টাইমটা দেখাবে। এরপরে কি বুঝতে পারলে এটা টাইমার? আচ্ছা, ইউজিং এ টাইমার অবজেক্ট টু সেট এ টাইম লিমিট। টাইম লিমিট যদি আমরা সেট করতে চাই যে কতক্ষণ সময় টাইম দেওয়া হবে, যেমন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, হ্যাঁ, এইগুলো অর্থাৎ লেভেল 1-এ কি কি প্রপার্টি সেট করছে, লেভেল 1-এ টেক্সটের ক্ষেত্রে লিখতে হবে এটা, অর্থাৎ ইন্টারিয়র পাসওয়ার্ড উইথিন 15 সেকেন্ড, টেক্সট বক্সে কোন টাইপের পাসওয়ার্ড, ক্যারেক্টার টাইপের, এবং এখানে ক্যারেক্টার লিখতে হবে স্টার, তাহলে আমরা যা টাইপ করবো সেটা স্টার হিসেবে দেখাবে। তারপর হচ্ছে বাটন অনে টেক্সট লিখবো হচ্ছে ট্রাই পাসওয়ার্ড, এবং টাইমার অন এনাবেল করব, এনাবেলের ওইখানে ট্রু করব, এবং ইন্টারভ্যালের যা লিখবো হচ্ছে 15,000, তার কারণ হচ্ছে আমরা 15 সেকেন্ডটাকে টাইম দিব পাসওয়ার্ড টাইপ করার, এবং ফর্ম অন টেক্সট লিখবো হচ্ছে পাসওয়ার্ড টাইপের, অর্থাৎ এখানে ফর্ম অনের যে উপরে যে টেক্সট লেখা হবে সেটা পাসওয়ার্ড লেখা থাকবে ফর্ম অনে, অর্থাৎ এই যে পাসওয়ার্ড লেখা আছে এই যে উপরে ফর্মের উপরে যে পাসওয়ার্ড লেখা আছে, আর এইখানে হচ্ছে এরকম একটা ফর্ম তৈরির জন্য আমাদের এই প্রপার্টি গুলো চেঞ্জ করতে হবে। এখন আমরা এতে যাই, সেটা টাইম,
enter your password within 15 সেকেন্ড। তাহলে আমরা রান করি। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড চাইলে আমরা BCDE টাইপ পাসওয়ার্ড, অর্থাৎ সরি ফ্রেন্ড আই ডোন্ট নো ইউ, অর্থাৎ পাসওয়ার্ড যেভাবে যেটা চাচ্ছে আমরা সেটাই দিতে হবে। তাহলে পাসওয়ার্ড কি পাসওয়ার্ড দিতে হবে, এখানে আছে সিক্রেট, SECRET ট্রাই পাসওয়ার্ড, ওয়েলকাম টু দ্য সিস্টেম। এখন যদি আমরা রান করে 15 সেকেন্ড ভিতর পাসওয়ার্ড টাইপ করতেছি না, তখন কি হবে? তখন অটোমেটিক কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে যাবে যে আমি পাসওয়ার্ড যতক্ষণ টাইপ না করবো 15 সেকেন্ড হয়ে গেলেই একটা মেসেজ দিয়ে দেবে যে সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এই যে সরি ইউর টাইম ইজ আপ, অর্থাৎ 15 সেকেন্ড হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে টাইমার কন্ট্রোল। তার টাইমার কন্ট্রোলে এখানে যে কাজগুলো করা হয়েছে এটা জাস্ট একটা লেবেল, এটা টেক্সট বক্স, এটা হচ্ছে একটা বাটন। এখানে যে কাজ করছি সেটা হচ্ছে বাটনে ইফ টেক্সট বক্স অন ইকুয়াল টু সিক্রেট দেন, এবং এইখানে দেওয়া হয়েছে টাইমার, একটা টাইমার কিন্তু নেওয়া লাগছে। এই টাইমার টিকের ভেতর কি লিখছে, টাইমার টিকের ভেতর অর্থাৎ ওই 15 সেকেন্ড পাস হয়ে গেলে ওর ভেতর যদি কোনো কাজ না হয় তাহলে অটোমেটিক বলবে সরি ইউর টাইম ইজ আপ, অর্থাৎ এই লেখাটা সে শো করবে এইটুকু। ওখানে আমরা টাইম প্রপার্টি থেকে 15 সেকেন্ড কিভাবে, এই যে 15,000 করে দিচ্ছি এই জায়গায়। যদি আমরা 20 সেকেন্ড করতে চাই তাহলে এই জায়গায় কত দিব, 20,000, তাই তো? তাহলে 15 সেকেন্ডের জন্য টাইমার অন সিলেক্ট করে এখানে 15,000 লিখে দিলে, এবং এখানে টাইপ পাসওয়ার্ডের ভিতর তাহলে লিখছে হচ্ছে টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু সিক্রেট, যদি সিক্রেট লেখা হয় দেন টাইমার অন ডট এনাবেল ইকুয়াল টু ফলস, অর্থাৎ টাইমার অনটাকে এনাবেল করে দেবে, ডিসেবল করে দেবে, অর্থাৎ তখন আর এই টাইম এই কমান্ডটা অর্থাৎ এই যে টাইমার টিক এই ফাংশনটা কাজ করবে না, অর্থাৎ একে অফ করে দিল। অর্থাৎ এটাকে নর্মালি তো এনাবেল করা থাকে, যেমন এই টাইমারটা সিলেক্ট করলাম এই যে এনাবেল করা আছে নর্মালি ট্রু, আর যখনই আমাদের এই কন্ডিশনে চলে যাব তখনই টাইমার ওটাকে আবার ডিসেবল এখান থেকে ফলস করে দিব, অর্থাৎ তখন আর এনাবেল করা থাকলো সেটা এই কন্ডিশনে যখনই ঢুকবে তখন টাইমারটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন আর 15 সেকেন্ডের টাইমার কাজ করবে না, এবং তখন লেখা দেখাবে মেসেজ বক্সে ওয়েলকাম টু দ্য সিস্টেম। আর যদি কোনো ভুল কোনো দেয়, সিক্রেট পাসওয়ার্ড না দিয়ে অন্য কোনো পাসওয়ার্ড দিতে থাকে, তখন যদি 15 সেকেন্ডের ভিতরে 5 বার টাইপ করে 5 বার টাইপ করতে পারবে, এবং 15 সেকেন্ড ওভার হলেই যদি সঠিক না হয় তখনই কিন্তু সরি ইউর টাইম ইজ আপ দেখাবে। যেমন প্রথমে আমি ভুল টাইপ করতেছি ABC টাইপ পাসওয়ার্ড, সরি ওকে, আবার দিচ্ছি টাইপ পাসওয়ার্ড, সরি ওকে, আবার দিচ্ছি, ওই যে টাইম আপ হয়ে গেছে, আর হবে না, এখন আর পাসওয়ার্ড দেওয়ারও সুযোগ নেই, অর্থাৎ দিলেও আর ওই টাইম থেকে আর কাজ করবে না, লুপে আর ঢুকবে না। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা সিস্টেম, এবং এখানে যে এখানে পাসওয়ার্ডের কেন টাইপ করলে স্টার মতন আসবে সেটাও আমরা এখান থেকে সেট করে দেওয়া হয়েছে। যেমন এখানে হচ্ছে পাসওয়ার্ড, এখানে টেক্সট বক্স সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে পাসওয়ার্ড ক্যারেক্টার এখানে স্টারের জায়গায় আমরা যদি অন্য চিহ্ন দেই, ডলার সাইন দেই, তাহলে আমাদের ডলার আসবে। যেমন রান করি, যার সিলেক্ট করে দেবো সেইভাবেই দেখাবে। তাহলে এটা বুঝতে পারলে কিভাবে টাইমার কন্ট্রোলের মধ্যে নির্দিষ্ট টাইম ডিউরেশন সেট করা যাবে? হ্যাঁ বলো। অর্থাৎ টাইমার এনাবেল, অর্থাৎ আমরা যখন এনাবেল ইকুয়াল টু ফলস, যদি আমরা টাইমারটাকে আবার অ্যাক্টিভ করতে চাই তখন টাইমার অন এনাবেল ইকুয়াল টু ট্রু করলে কিন্তু টাইমারটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে।
false দিলে আবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা কম্পিউটার, যদি আমরা ভার্সন যদি দেখতে চাই যে কম্পিউটার কত ইয়ে ব্যবহার করে, অপারেটিং সিস্টেমের ভার্সন কত, অপারেটিং সিস্টেমের নাম কি, এগুলো দেখার জন্য এই কোডটা। জাস্ট সিম্পল কোড, উইন্ডোজ ভার্সন দেখার জন্য। এই যে ওএস, এখানে ফর্মটা এরকম ডিজাইন করা, জাস্ট উইন্ডোজ ভার্সন দেখানোর জন্য। রান করে এই উইন্ডোজ ভার্সনে ক্লিক করলে আমাদের একটা মেসেজ বক্স, এই যে মাইক্রোসফট উইন্ডোজ 7 আলটিমেট এবং এই মডেলটা, ভার্সনের এই মডেলটা ব্যবহার করতে হচ্ছে আমার কম্পিউটারে। এগুলো হচ্ছে এটা কিভাবে কাজ করে, জাস্ট এটা কিছু সিস্টেমের কিছু ফাংশন কল করলেই হবে, যেমন ডিম ওএস নেম মাই কম্পিউটার ইনফো, মাই কম্পিউটার ডট ইনফো ডট ওএস ফুল নেম, অর্থাৎ কি ওএস ব্যবহার করছে সেটা। তারপর ডিম ওএস ভার্সন ইকুয়াল টু মাই কম্পিউটার ডট ইনফো ডট ওএস ভার্সন, এটা হচ্ছে ওএস যে ভার্সনটা কত, নাম্বার। তাহলে এটা প্রিন্ট করার জন্য মেসেজ বক্স ওএস নেম অ্যান্ড বললে আছে ওএস নেম দেখাবে, এবং অ্যান্ড ভিবিসিআর, অর্থাৎ ভিবিসিআর দিয়ে একটা নিউ লাইন তৈরি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার ওএস ভার্সন দেখাবে, অর্থাৎ ওএস নেম দেখাবে, তারপর হচ্ছে ভিবিসিআর দিয়ে একটা নিউ লাইন হবে, এবং অ্যান্ড ওএস ভার্সন লিখে আছে পরের লাইনে একটা ওএস ভার্সন দেখাবে, অর্থাৎ এইভাবে নেম এবং ওএস ভার্সন এটা নিউ লাইন দিয়ে। এটা দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারের কাজ এইগুলা, যেমন এই যে এগুলো, এই ছোট ছোট প্রোগ্রামগুলো, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি, জাস্ট লাস্টে একটু দেখানো হচ্ছে একটু। জি স্যার, এগুলা প্র্যাকটিস করতে হবে স্যার। এগুলো তোমাদের প্র্যাকটিস, এইগুলো ছাড়াও তোমরা যদি অনলাইন থেকে আরো কিছু বই বা বিভিন্ন প্রজেক্ট ডাউনলোড করে একটু স্টাডি করো, ভিজুয়াল বেসিক দিয়ে তোমরা সুন্দর সুন্দর প্রজেক্ট কিন্তু ডিজাইন করতে পারবে। তোমরা যে ফোর্থ ইয়ারে অনেক প্রজেক্ট জমা দাও, সেটা ভিজুয়াল প্রোগ্রামিং এর মাধ্যমে সুন্দর প্রজেক্ট করা যায়। স্যার এই এখানকার সব ফাইলগুলো কি স্যার গ্রুপে আপলোড করা আছে? কোন ফাইলগুলা? যেগুলো স্যার দেখাচ্ছেন যেগুলা, এইটা ইয়ে প্রোগ্রাম সহ, তাই তো? হ্যাঁ জি স্যার। প্রোগ্রাম সহ দেওয়া নাই, তোমরা চাইলে তাহলে ওটা আমি একটা জিপ ফাইল করে দিয়ে দিব। হ্যাঁ জি স্যার, দিলে স্যার ভালো হবে। তাহলে স্যার হ্যাঁ, সবগুলো নরমালি, হ্যাঁ ঠিক আছে দিয়ে দিব। প্রথম আর থেকে তাহলে আবার সবগুলো ট্রাই করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এখানে তো সব প্রোগ্রামগুলো দেওয়াই আছে, কিছু কিছু প্রোগ্রাম একটু রান করতে সমস্যা হবে, সেগুলো একটু চেঞ্জ করে নিতে হবে, কিছু কিছু হয়তো আমাদের একটু ভুল থাকতে পারে। স্যার আপনি যে 25টা স্যার এই যে প্রোগ্রাম প্র্যাকটিসের জন্য দিয়েছেন স্যার, ওই যে ওগুলা কি হচ্ছে স্যার ল্যাব, মানে সফটওয়্যার ল্যাবে থাকবে স্যার ওগুলো থেকে, নাকি আলাদা থাকবে আরো? হ্যাঁ, ওইগুলো থেকেই থাকবে, সাধারণত থাকার সম্ভাবনা বেশি। হ্যাঁ, 25টা তোমাদের যে প্রোগ্রামগুলো দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো, তাই না? জি স্যার। এইগুলোই প্র্যাকটিস করো। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করো। আর যদি নিজেদের থেকে একটু ইন্টারেস্টেড থাকো, সেইভাবে তোমরা নেট থেকে কিছু আরো বিভিন্ন প্রজেক্ট আছে, সেইগুলো নিয়েও ভালো মানের প্রজেক্টের কাজ করতে পারো। এগুলো তো ছোট ছোট একটা মডিউল। হ্যাঁ, আর ওইগুলো নিয়ে কাজ করে তোমরা ডাটাবেস নিয়ে অনেক কাজ করতে পারো, ডাটাবেস প্রোগ্রামিং এর কাজ ভিজুয়াল বেসিক দিয়ে। তো এগুলো প্র্যাকটিস করা। আর এখানে পরবর্তী চ্যাপ্টার 8-এ ডিবাগিং, চ্যাপ্টার 8 আছে ডিবাগ করা হয় কি করে, কিভাবে বিভিন্ন এরর আসলে আমরা কিভাবে বুঝতে পারবো, সেইগুলো নিয়ে কাজ করা হয়েছে। এগুলো তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। এই আছে এরর হ্যান্ডলিং, এই যে ট্রাই ক্যাচ
তোমরা তো পড়ছো এরর হ্যান্ডলিং কিভাবে, যে আমরা যে কোনো একটা এরর আসলে আননোন একটা এরর কেউ 0 দিয়ে ভাগ করে দিল, তখন একটা সিস্টেম কিছু বুঝে উঠতে পারে না, তখন প্রোগ্রামটা হ্যাং করে। তো এই ধরনের যখন এররটা আসে তখন যদি আমরা চেক করতে পারি যে কোন ধরনের এরর আসছে, তার উপর ভিত্তি করে যদি আমরা একটা আউটপুট দিয়ে দিতে পারি, তখন কিন্তু সিস্টেমটা হ্যাং করে না, বের হয়ে যাওয়ার একটা লাইন থাকে। তার আমরা এরর হ্যান্ডলিং কাজ করবো। ডিবাগিং এর কাজ তেমন কিছুই না, জাস্ট আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করার সময় যে সব ফল্ট গুলো আসে, যেমন আমাদের একটা প্রোগ্রাম, এখানে আরেকটা প্রোগ্রাম দেখাই, এক্সিট মনে করি, এক্সিট ফর স্টেটমেন্টের ক্ষেত্রে এই যে একটা ভ্যালু নেই, যে একটা ভ্যালু নিচ্ছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে নাম্বার জায়গায় নাম্বার 1 দেওয়া আছে। এখন এই নাম্বার 1টা কিন্তু এখানে কিন্তু অ্যাসাইন করা আছে, এখানে নাই, তখন কিন্তু এই যে লাল চিহ্ন দেখাচ্ছে। এখানে কি কি টাইপের এরর হতে পারে, এখানে ক্লিক করলে কিন্তু এই যে সব দেখা দিবে যে কি কি এরর। অথবা আমরা যদি এমন হয় যে এটা ডিবাগ লাইন বাই লাইন, আমরা এইখানে নাম্বারের ভ্যালু কত ছিল লাইন বাই লাইন এক্সিকিউট করে আমরা দেখতে পারি। বিল্ডে যে ডিবাগে যে স্টেপ ইনটুতে ক্লিক করলে তখন কিন্তু এখানে যদি আমরা দেখি যে কখন কার ভ্যালু কি আছে, যেমন এইখানে হচ্ছে ইনপুট নেম, এখানে যদি আমরা রান করে যদি আমরা এক্সিট অ্যাভয়েডিং বাটন অন, ওকে, বাটন অন আসলে অর্থাৎ এখানে আমরা বাটন 4 এ আসবে, এই যে আমাদের যে ভ্যালুটা নাম্বারের, এখানে কিন্তু নাম্বারের ভ্যালুটা আমার দেখা দিচ্ছে 49, লাস্টে আমরা এক্সিকিউট করার সময় নাম্বার যে ভেরিয়েবল, এই ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এর ভ্যালুটা হচ্ছে 7, এই ভ্যালুটা এই যে এরপর সিলেক্ট করলে এই ভ্যালুটা যে এখানে দেখা দিচ্ছে 7। তা এখানে কার কত ভ্যালু আছে, এখানে কিন্তু আমরা আলাদা সিলেক্ট করে টেক্সট বক্সে সিলেক্ট করলে টেক্সট বক্সে কত আছে, এই যে টেক্সট বক্সে এখানে দেখাচ্ছে 49। তাহলে এই ধরনের আমরা লাইন বাই লাইন ডিবাগ করে দেখতে পারি। রান করে আমরা রানে প্রত্যেকটা ভেরিয়েবলের মান কত, যেমন এখানে একে সিলেক্ট করলে এর মান হচ্ছে 7, কিন্তু এইখানে যদি আমরা নাম্বারকে সিলেক্ট করি নাম্বারের মান কত আসবে, এই নাম্বারের মান 49 হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যেমন 7 7 49, এই নাম্বার দিয়ে ওটা আপডেট হয়ে গেছে। এইগুলো হচ্ছে মেনলি ডিবাগ আছে, প্রোগ্রামটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করে যে কোনো ভুল থাকলে, দেখা যাচ্ছে কোনো ধরনের ভুল আসছে, যেমন এখানে আমাদের একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা নাম্বার 1 ভুল করে নাম্বার 1 লিখে ফেলছি, তখন কিন্তু এই যে লাল চিহ্ন চলে আসছে, যে ওটাকে আমরা ডিফাইন করা হয়নি, বোঝাচ্ছে যে এটা আমাদের এর আগে ডিম যেমন নাম্বার ডিফাইন করা হয়েছিল, এরকম নাম্বার 1 কিন্তু ডিফাইন করা হয় নাই, এই জন্য এটা নিচে কিন্তু লাল চিহ্ন আসছে। ডিবাগে তেমন নেই, এগুলো দেখলে বুঝতে পারবা। আর আছে এরপরে দেখবো হচ্ছে এরর হ্যান্ডলিংটা, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 9 এরর হ্যান্ডলিংটা দেখবো। ট্রাই ক্যাচ স্টেটমেন্টের মাধ্যমে আমরা কিভাবে একটা ফল্ট আসলে
তার রেসপেক্টে অন্য কোনো আউটপুট দেখাতে পারি। তো তোমরা আজকে যে ক্লাসে যতটুকু আলোচনা করা হলো বুঝতে পারলে তো? এগুলো তো সিম্পল, না বোঝাতেও তেমন কিছুই নাই, তাই না? জি স্যার। তা তোমরা একটু স্টাডি করো, আর বাসায় তো অনেকের অনেক ধরনের সমস্যা। আমিও তোমাদের যে কিছু হোমওয়ার্ক দিব সেটাও আমি পারছি না, তার কারণ তোমাদের বাসায় কম্পিউটার নাই। তোমরা যে একটু প্র্যাকটিস করবা সেটাও সুযোগ কম, সবার তো সেই সুবিধা নাই।